আপনাকে টেবিলে কামব্যাক করা এটা একটু কষ্টকর। মানে আপনার ওই রিদমটা হারায় যায় আর কি। তো এখন মাঝখানে এইসব আন্দোলন, দেশের এত বড় পরিবর্তন, আর আমরা যেহেতু দেশেরই অংশ, তো এই সবকিছু নিয়ে আমাদের আসলে পড়াশোনার মধ্যে একটা আপনার ইয়ে চলে আসছে, কি বলে, একটা ধীরতা চলে আসছে, স্থবিরতা চলে আসছে। এখন আবার এর মধ্যে দেখবেন যে চাকরিগুলো ফেয়ার হবে, নিয়োগ ফেয়ার হবে, তরুণ সমাজ আবার রাজনীতির দিকেও যাচ্ছে। তো সব মিলে অনেকগুলা বিষয় আসতেছে। তবে যাই কিছু ঘটুক, আমি মনে করি যারা আমরা সবাই ইনশাল্লাহ যদি পড়াশোনা ঠিকঠাক মতো করি, তাহলে ইনশাল্লাহ আগের তুলনায় সহজেই একটা জব পাওয়া যাবে। সহজ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দুর্নীতি, স্বজনপ্রীতি, এই জিনিসগুলো থাকবে না, প্রশ্ন ফাঁস এগুলো থাকবে না, প্রকৃত মেধার যে মূল্যায়ন সেটা হবে। এই যে যেমন ডক্টর আসিফ নজরুলের মতো একজন মানুষ আছে ওখানে আইনে, আপনার শিক্ষা পুরাটা হচ্ছে আপনার ডক্টর ইউনূসের কাছে। ঠিক আছে, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন একজন ভালো মন্ত্রণালয়, ভালো। প্রথম আলোর উনি খুব ভালো কলামিস্ট, ওই যে সাখওয়াত, মেজর ব্রিগেডিয়ার জেনারেল সাখওয়াত, উনি খুব মানে ভালো মানের। তা এখন মোটামুটি সরকার যদি দীর্ঘদিন থাকে, আর আমরাও আমাদের এই ইনশাল্লাহ এর মধ্যেও 2-3 বছরের মধ্যে ইনশাল্লাহ একটা ভালো জব পাওয়ার মতো ক্যাপাসিটি ইনশাল্লাহ আমাদের হবে। সব জায়গায় একটা ফেয়ার নিয়োগ হবে। তো এই জন্য আমাদের আসলে যারা আমরা চাকরি করতেছি, যে আমাদের জন্য এটা সবচাইতে ভালো সময়। এই টাইমে আপনি আগে যেতে পারবেন এবং মানসিকতা আপনার ভালো থাকবে। তবে এর মধ্যে একটা সমস্যা হচ্ছে, যেটা আমার হচ্ছে ইদানিং, যে বেশি নিউজ টিউজ দেখতেছি। মানে আমি আগে বাংলাদেশের নিউজ দেখতাম না, নেতা এমপিদের দেশ নিয়ে চিন্তাও করতাম না, এগুলো আমি ভাবতামই না। আমি শুধু আমার মানে চাকরির প্যাটার্নটাই ছিলাম। কিন্তু এখন দেখতেছি যে কেমন যেন একটা কিউরিসিটি আসে। মানে অনেক নিউজ দেখি, বিভিন্ন বিশ্লেষণ, পত্র পত্রিকা যেগুলো আছে। ঠিক আছে, তো এখন চিন্তা করলাম যে আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব, ইউটিউব থেকে ওই পত্রিকায় যেটা আসে, প্রথম আলো পত্রিকায় যেগুলো আসে ওগুলাই পড়বো। তো মোটামুটি এখনো আসলে পড়ার যে ফ্লো, এই ফ্লোর মধ্যে এখনো যাইতে পারি নাই। এটা আশা করি যে ইনশাল্লাহ যে কালকের মধ্যে থেকেই, মানে এখানে হচ্ছে আমি যেহেতু প্ল্যানিংটা দেব, কিন্তু এখন আমি নিজেই মানে বারবার চেষ্টা করতেছি যে শুরু করব, কিন্তু নিজেই করতে পারতেছি না। এই জন্য আজকে প্ল্যানিংটা দেওয়া যায়নি। কিন্তু আমাদের যে 19 এবং 20 তারিখে যে টার্গেটটা, ওইটা ওইভাবেই থাকবে। আজকে আমাদের এখানে টার্গেটটা, আজকে হচ্ছে আমাদের 9 তারিখ। তা আমরা 10 তারিখ থেকে যদি শুরু করি, তাহলে আমরা মোটামুটি কালকে থেকে যদি আমরা এখানে কালকে থেকে পরিকল্পনা নিয়ে, বাংলা সাহিত্যের উপর পরিকল্পনা নিয়ে যদি আমরা শুরু করি, ইনশাল্লাহ আমরা 19 বা 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। এটা না শেষ করা ছাড়া উপায় নেই। এটা আমাদেরকে অনেক বেশি পরিমাণে ভোগাচ্ছে। দীর্ঘদিন প্ল্যান নিয়েও হচ্ছে না। আর শুরুতেই তো বেশি পরিমাণে প্ল্যান ব্রেক হইলে প্রবলেম। এই জন্য আমার আশা থাকবে যে ইনশাল্লাহ কালকে থেকে, শনিবার থেকে আমরা যে আমি আজকে রাতেই বসে প্ল্যানটা নিয়ে ফেলবো। নিয়ে গ্রুপে আমি দিয়ে দেবো একসাথে 10 দিনের প্ল্যান। তা আপনারা যারা এখন শুনতেছেন বা পরে শুনবেন, তো এখানে যেটা হচ্ছে যে আপনি একদম এই প্ল্যানটা একদম কোচিং এর মতো করে নেন, যে আপনাকে কোচিং থেকে একটা প্ল্যান দেওয়া হলো, এই প্ল্যানটা আপনি শেষ করবেন। বা এটা আপনার নিজের একটা প্ল্যান, এটা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এবং এটা নিয়ে গ্রুপে মতামত দিবেন যে আমি শেষ করতে পারছি বা পারি নাই। হ্যাঁ, এই ধরনের একটু অ্যাক্টিভিটিস রাখবেন। তখন বোঝা যাবে যে না, আপনি আসলে করতেছেন। বা আপনার প্ল্যানটা নিয়ে কথা বলবেন, যে এটা ঠিক আছে কিনা, বা এইভাবে আপনাদের মানে ফিডব্যাক দিবেন, যেটা যেটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। ঠিক আছে, তো আসলে আমাদের কাছে যতটুকু টাইম আছে, তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা বাংলা সাহিত্যের উপর আমরা 10 দিনের বেশি টাইম কখনোই নিতে পারবো না। এখন আরো কম টাইম নিতে হবে, কারণ এখন পরীক্ষা হয়তো বা পরীক্ষার বাকি ধরেন আপনি 8 মাস ধরতে পারেন। তার মানে এখন আমাদের জন্য খুবই একটা সিরিয়াস একটা মোমেন্টে আমরা চলে আসছি। এবং যদি আপনি প্রাইমারি টাইমারি বলেন, এগুলো হয়তো বা আরো আগে হতে পারে। ঠিক আছে, তো সব মিলে আমরা আমাদের প্রথম টার্গেট থাকবে বাংলা, ইংরেজি, গণিত, এই তিনটা শেষ করা। তো এই তিনটা শেষ করলে আমাদের মধ্যে আমরা যারা প্রাইমারিতে, সবাই তো প্রাইমারিতে দিব। তো দিলে মানে তখন আমাদের ওখানে একটু সুবিধা হবে, যে আগেই তিনটা মেজর সাবজেক্ট প্ল্যানিং নিয়ে শেষ করে ফেললে তখন এটা আমাদের জন্য সুবিধা হবে। এরপরে আপনি প্রাইমারির সাথে সাথে 47তম বিসিএস এর চিন্তাও করতে পারবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব ভালো হবে। এখন বাংলাদেশে
যখন দুর্নীতি ওইটা সেটা কমে যাবে, তখন অনেক মেধাবী মানুষরা মানে যারা মানে অনেকে পাওয়ার প্র্যাকটিস না করতে পারলে প্রশাসনে আসবে না। আগে তো ধরেন শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট প্রশাসন ছিল, তো এখানে মানুষের উপর দমন পীড়ন দুর্নীতি এগুলো করা যেত। এখন দেখবেন ডাক্তাররা হয়তো বা ডাক্তারদের জায়গায় থাকার চেষ্টা করবে এখানে। যদি ফেয়ার ভাবে সব জায়গায় যদি ঘুষ মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, তাদের যেই বেতন, এই বেতন দিয়ে তো আপনার কি বলা যায়, দেখেন না আমাদের সরকারি কর্মকর্তাদের বউদের কি বিলাসিতা, এগুলো করতে পারবে? এটা তো ইম্পসিবল, যেই পরিমাণ সরকার যেই পরিমাণ বেতন দেয়। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এখানে দেখবেন যে ফেয়ার নিয়োগ হবে, কম্পিটিশন হয়তো বা আপনারা যেরকম আগের মতো ভয় পাচ্ছেন এরকমও নাও হইতে পারে। আবার ছাত্র জনতা আবার রাজনীতিমুখী হইতে পারে। ঠিক আছে, তো অনেক কিছু হইতে পারে। তাছাড়া আমাদের মতো যারা, ওরা তো আর রাজনীতি করবে না। তো সব মিলে ধরেন যে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে পরিবর্তন হবে। তবে আমরা সকল পরিবর্তন ভালোর জন্য, এটা মাথায় রেখে আমরা যারা টেবিলে বসে থাকবো, সকল পরিবর্তন আপনার ভালোর জন্য, এটা মাথায় রেখে যারা টেবিলে বসে থাকবো, ইনশাল্লাহ সবাই তারা চাকরি পাবে। এই বিষয়টা মাথায় রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর এবং চাকরি পাওয়া আমরা সবাই অনেস্ট হব, যে আমরা তো দেখলাম যে অসৎ হইলে কি অবস্থা। তো যাই হোক, যে এই জন্য ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে মানে আজকে রাতেই আপনারা পেয়ে যাবেন আমাদের যেই 10 দিনের যে পরিকল্পনা, সেটা আমরা ইনশাল্লাহ আগামী রাতেই, আজকে রাত, রাতে ঘুমানোর আগে আমি দিয়ে দেবো গ্রুপে। আপনারা সকাল থেকে ইনশাল্লাহ একটা মানে কালকের পরিকল্পনাটা পেয়ে যাবেন, এবং 10 দিনের পরিকল্পনা একসাথে পেয়ে যাবেন। সেটাই আমার জন্য মনে হয় ভালো, এবং আমরা এটাতে ডেডিকেটেড থাকবো। এখানে আমার বোন ছাড়া আমরা 4 জন আছি, আমি সহকারে। তো ও তো আমাদের সাথে আছে, ও আমাদের সাথে সকল পরিকল্পনা থাকবে, ও এটা ফলো করবে। তো আমরা 5 জন ধরেন, আর আমরা 5 জনের মধ্যে 4 জনই ক্যান্ডিডেট, মানে সামনের পরীক্ষাগুলো দেবো, আমার বোন তো আর দিবে না। তো এই জন্য আপনারা এখন যারা আছেন তারাও যদি অ্যাক্টিভ থাকেন হয়ে গেল, ঠিক আছে। আর আমরা যদিও প্রথম প্রশ্নটা আমি করব, একটা দুইটা পরীক্ষা হবে, এখন আরেকটা পরীক্ষা যদি, আরেকটা প্রশ্ন যদি আমাদের স্বপ্ন আদরি আপু উনি নিজে বলছিল যে উনি করবে, এখন উনি যদি না করে, তখন আমরা অন্য অল্টারনেটিভ চিন্তা করব। তবে যেহেতু প্রথম পরীক্ষাটা হবে, তাহলে তার কোনো প্রবলেম নাই, প্রথম পরীক্ষা তো আমি তো ইনশাল্লাহ প্রশ্ন করেই রাখবো। এখন ওনারটা যদি, উনি যদি বাই চান্স মিস করে, তখন আমরা মাঝখানে আপনাদেরকে পার্সোনাল একটা রিভিশনের টাইম দিয়ে দিব, এর মাঝখান থেকে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন প্রশ্ন করে ফেলবে। তো এটাই এলে কথাবার্তা। তো আমরা আজকের যেই আলোচনাটা, তা আপনাদের কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। হাবিবা বিতি আপু আছেন, হৃদয় ভাই আছে, রহমা আপু আছে, আপনাদের কোনো কথাবার্তা থাকলে বলতে পারেন, পরামর্শ থাকলে। এরপরে আমরা স্লাইডে চলে যাব। কিছু বলবেন আপনারা? কিছু বলবেন না? আমাকে হ্যাঁ শুন, মুরাদ ভাই। হ্যাঁ বলেন। জি ভাই, আমরা ভাই যেভাবে আগাচ্ছি ভাই, ওইভাবে ইনশাল্লাহ আপনার একটা প্ল্যান করে আহ, আগাইতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এটাই আর কি, এটাই বলার যে আমরা আমাদের এখন লেগে থাকতে হবে, লেগে থাকলে এইভাবে আমরা হ্যাঁ ইনশাল্লাহ এখন, আমাদের ভাগ্যে আল্লাহ হ্যাঁ, আমাদের সহায় হবে আর কি। না এখন ওইভাবে তো আগাইতে চাইছিলাম, যে ওইভাবে দেখেন যে আমরা এর আগে যতবার আমরা মানে জুম মিটিং গুলা বন্ধ হয়েছে বা পরিকল্পনা গুলা আসে নাই, সেটার জন্য সমস্যা হচ্ছে রাষ্ট্রীয়, যে মানে বিভিন্ন সময় নেটওয়ার্ক অফ অফ হয়ে গেছে, আমরা তো একদিন চালাইলাম, এরপর আবার নেটওয়ার্ক অফ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা কোচিং বলেন, অফলাইন অনলাইন সবার প্ল্যানিং সবাই তো বন্ধই রাখছে, আমরা তো মাঝখান দিয়ে আমরা চাইছিলাম যে একটু আগাবো। আমাদের ওই যে P2 তে এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি, ওরা 11 তারিখের পরে শুরু করবে। তো এই জন্য যে আমরা, এবং আমরা শুরু করতেছি ধরেন কালকে থেকে। হ্যাঁ, আজকে আমাদের এটা একটা অংশ। তো আমরা এখন আপনারা যারা আছেন, আপনারা কি মনে করেন কালকে কি আমি মধ্যযুগ রাখবো? মধ্যযুগ লিখতে লিখতে তো বেদিশ হয়ে যাচ্ছে। তবে আমি মধ্যযুগের একটা পার্ট এখনো দেই নাই। এখন শেষবারের মতো কি আমি মধ্যযুগটাকে আবার দেবো কিনা, কারণ মধ্যযুগ থেকে 4 মার্কস আছে, আসে বিসিএস এ। ভাই মধ্যযুগটা ভাই আবার, মানে আমার মতে হুম। মানে আবার পর দিলে ভালো হয়, কারণ হচ্ছে
এই মধ্যযুগের যে ইটা ভাই, এগুলা খুবই সাহিত্যিক যাই আছে, মানে হুম, এগুলা ভাই মনে থাকে না এত সহজে আর কি, আচ্ছা, ভুলে যায় আর কি। আমি এর আগেও পড়ছি, হ্যাঁ, হ্যাঁ, চর্যাপদ মোটামুটি মনে থাকে, কিন্তু ভাই মধ্যযুগ নেই মধ্যযুগটা ভাবে। ভাই মনে থাকে না ওইভাবে। হুম। তাহলে আমরা তাহলে আমরা এটাই করি যে কালকেও মধ্যযুগটা দেই, প্রাচীন যুগ দিব না, শুধু মধ্যযুগ। জি ভাই। মানে মধ্যযুগের যতগুলা পার্ট আছে ওই পার্টগুলো আমরা কালকে রাখি। আর আমরা কালকেও জুম মিটিংয়ে আমরা মধ্যযুগটা শেষ করে ফেলবো। আজকে যতটুকু যায় এরপরে বাকিটা আমরা কালকে জুম মিটিংয়ে মধ্যযুগ শেষ করে ফেলবো। আর এখানে বিষয়টা হচ্ছে আসলে আমি আপনাদের সাথে সামনে আসার আগে আমি এই জিনিসগুলা কয়েকটা বই থেকে পড়ি, মানে পড়ে টরে এরপরে বলি। তো তো এখন দীর্ঘদিন এই পড়াশোনার থেকে বিমুখ থাকাতে এখন আমার জন্য মানে মুখে কথা বেজে যাচ্ছে, বা এক্সট্রা ইনফরমেশন বা কথার যে ফ্লুয়েন্ট ওইটা চলে যাচ্ছে। তো এই জন্য এই যে ধরেন তো এটা একটা কারণ। এখন এই জন্য আমাকেও সবার আগে যেটা আপনাদের সাথে একসাথে বসে আলোচনা করি, সবার আগে টেবিলে ফিরে যেতে হবে। এটা ২-১ দিন মানে অনুধাবন করতেছি। এটারই। যেমন আজকেও ধরেন এই যে আজকে শুধু আপনাদের সামনে বসলাম এই। অথচ আজকে কোনো কিছুই দেখি-টেখি নাই। এই বিভিন্ন বিশ্লেষণ দেখতেছি, নিউজ দেখতেছি। কারণ এই আসলে এটা তো পরিবর্তনগুলো হচ্ছে, তো এজন্য দেখতেছি আরকি। আচ্ছা ঠিক আছে, এইজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে কালকে থেকে আর ইউটিউবে থাকবো না। সরাসরি পত্রিকা পড়বো। পত্রিকা আমার বাসায় প্রতিদিন পত্রিকা আসে। তো আমি চিন্তা করলাম যে পত্রিকা থেকেই পড়বো, আর ইউটিউবে আর যাব না। কারণ এরকম নিউজ ৩ বছর চলবে। বুঝছেন? আপনারা যারা নিউজ দেখেন তাদেরকেও আমি বলতেছি, হৃদয় ভাইও দেখেন, সবাই দেখেন। খুব ইন্টারেস্টিং। তো এরকম নিউজ ৩ বছর চলবে। এখন আমরা কি ৩ বছর বসে নিউজ দেখব? এজন্য আমাদের উচিত যে বাস্তববাদী হয়ে যাওয়া। যে আমরা শুধুমাত্র পত্রিকার কলাম, আপনারা সবাই পত্রিকা রাখতে পারেন। পত্রিকার কলাম পড়বেন। অনেক উন্নত হবেন। মানে অনেক চিন্তা শক্তি ভালো থাকবে। 'প্রথম আলো' পত্রিকা নিবেন, নিয়ে ওখানকার কলাম পড়বেন। হৃদয় ভাইও নিবেন, সবাই নিবেন। 'প্রথম আলো' পড়িয়েন। 'প্রথম আলো' থেকে এখন পত্রিকা ছাড়া আপনি বিসিএস দিতে পারবেন না। অসম্ভব। কারণ হচ্ছে যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, তো গদ বাঁধা প্রশ্ন আর আসবে না। এখন সব পত্রিকা-টত্রিকা মিলে বিশ্লেষণ থেকে আসবে। এজন্য আপনাকে পত্রিকা পড়তে হবে। তো ঠিক আছে, আমরা আজকে কালিকা মঙ্গল নিয়ে গতকাল কথা বলছিলাম, যে এখানে দেবী কালীর কথা। আমরা গতকাল অন্নদা মঙ্গল নিয়ে বলছিলাম। এখন আজকে কালিকা মঙ্গল। কালিকা মঙ্গল কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা। তো এখানে আমরা জানি যে কালিকা মঙ্গলের মূল বিষয়টা হচ্ছে দেবী কালীর মহত্ব। এখানে দেবী কালীর মহত্ব বর্ণনামূলক কাব্য। এখানে কালিকা মঙ্গলের অপর নাম হচ্ছে বিদ্যা সুন্দর, মানে বিদ্যা এবং সুন্দরের প্রেম কাহিনী নিয়ে হচ্ছে এখানকার উপযোগ্য বিষয়। তার মানে এখানে দেবী কালীর কথাটা সরাসরি আসে নাই। এখানে বিদ্যা এবং সুন্দর এদের যেই প্রেম প্রণয় কাহিনী, এই বিষয়টাই এখানে বেশি পরিমাণে আলোচনা হয়েছে। এটা হচ্ছে কালিকা মঙ্গল। এবার আহ এরপরে বলা আছে এখানে কালিকা মঙ্গলের কাব্যের অপর নাম হচ্ছে বিদ্যা সুন্দর। বিদ্যা ও সুন্দর প্রেম কাহিনী কাব্যের প্রধান উপজীব্য। কালিকা মঙ্গলের আদি কবি হচ্ছে কবি কঙ্ক। এটা একটু মাথায় রাখেন। এখন দেখেন, কালিকা মঙ্গল থেকে যদি কখনো প্রশ্ন আসে, তাহলে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কালিকা মঙ্গলের আদি কবি কে। আদি কবি হচ্ছে কবি কঙ্ক। আর হচ্ছে কালিকা মঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? রামপ্রসাদ সেন। এই যে রামপ্রসাদ সেন, উনি হচ্ছে শ্রেষ্ঠ কবি, এবং তার উপাধি হচ্ছে কবি রঞ্জন। তাহলে খেয়াল করেন এখানে, আপনি যদি আমাকে বলেন যে ভাই কালিকা মঙ্গলের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন, তাহলে প্রথম কথা হচ্ছে কালিকা মঙ্গলের চরিত্রগুলা মনে রাখতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে আপনার চরিত্রগুলো হচ্ছে বিদ্যা এবং সুন্দর, ওদের প্রেম কাহিনী নিয়ে এখানে আলোচনা হয়েছে। আর এখানে কালিকা মঙ্গলের আদি কবি হচ্ছে কবি কঙ্ক, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। আর এবার এতটুকু মনে রাখলেই আপনার হবে। তাহলে এখানে এবার দেখেন যে আমরা আসলে প্রচুর প্রচুর পড়ি, মানে বাংলা সাহিত্যের মধ্যে প্রচুর পড়া। এখন আপনি কি করবেন যে প্রত্যেকটা টপিকের যদি আপনি ২টা ৩টা করে তথ্য মনে রাখেন, তাও সকল টপিকের তথ্য আপনার মনে রাখা ইম্পসিবল। এত কিছু মনে থাকবে না পরীক্ষার হলে। কিন্তু আপনি যদি বারবার এগুলা রিডিং করেন, রিভিশন দেন, তখন আপনি অপশন দেখে অনেক কিছু চিন্তা করতে পারবেন। তার মানে পড়াটার স্টাইল হইতে হবে এরকম, যে কিছু জিনিস থাকবে আপনার একদম বেসিক মুখস্থ। যেমন কালিকা মঙ্গলের আদি কবি কবি কঙ্ক, প্রধান কবি রামপ্রসাদ সেন, তার কবি উপাধি হচ্ছে কবি রঞ্জন। আর এখানকার আপনার ইয়ে হচ্ছে এখানে বিদ্যা এবং সুন্দরের প্রেম কাহিনী নিয়ে লেখা।
তো এই যে এই জিনিসগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এরপরে আপনি এখানে এডিশনাল কিছু বিষয় মনে রাখতে পারেন। যেমন এখানে এডিশনাল বিষয় অনেক কিছু দিছে, যে এখানে দিল যে বিদ্যাসুন্দর কাব্যে রচিত হচ্ছে শ্রীধর কবিরাজ। এই যে যেই ওদের নামগুলো একটু কয়েকবার পড়তে পারেন। সাবিরিদ খান, সাবিরিদ খান নিয়ে কি বিষয়, সাবিরিদ খান কেন ইম্পর্টেন্ট, এখানে কেন গোলদাগ দেওয়া হইলো, কারণ সাবিরিদ খান রসুল বিজয় নামক একটা বিখ্যাত কাব্যগ্রন্থ লেখছে। তাহলে সাবিরিদ খানের ইয়ে হচ্ছে রসুল বিজয়, তাহলে রসুল বিজয় এটা লেখছে সাবিরিদ খান। আর এই যে উনি আবার সাবিরিদ খান ও রামপ্রসাদ সেন এই কাব্যের বিখ্যাত কবি কালিকা মঙ্গলের। তার মানে দেখেন কালিকা মঙ্গল, আমরা জানি যে অনেক মুসলিম মুসলিম কবিরাও মঙ্গল কাব্য লেখছে। তো এর মধ্যে বিখ্যাত হচ্ছে এখানে হচ্ছে সাবিরিদ খান, সেই কালিকা মঙ্গল লেখছে, তবে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে আপনার কি নাম যেন, রসুল বিজয়। তাহলে আমরা দেখলাম যে কালিকা মঙ্গল থেকে আমরা কয়টা ইনফরমেশন নিলাম। দেবী কালীর মহত্ব এখানে বর্ণনা করা হয়েছে, বিদ্যা এবং সুন্দরের প্রেম কাহিনী নিয়ে এটা রচিত। এই এখানকার আদি কবি হচ্ছে কবি কঙ্ক, আর এখানকার আহ, আপনার বিখ্যাত কবি হচ্ছে রামপ্রসাদ সেন। ওনার যে উপাধি সেটা হচ্ছে কবি রঞ্জন। তাহলে কবি রঞ্জন হচ্ছে ওনার উপাধি। এখন বলেন তো কবি কঙ্কন একজন আছে না, কবি কঙ্কন কে? বলেন, রঞ্জনের সাথে কঙ্কন মিলান, এইভাবেই তো পড়তে হবে। কবি কঙ্কন কে? কবি কঙ্কন উপাধিকার। হ্যাঁ, আমরা আপনারা কেউই ভাষায় পড়ি নাই, এটা প্রমাণিত হচ্ছে। কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। আর তাহলে কবি কণ্ঠহার জি কে? ভাই, না পড়ার ফল ভাই। হ্যাঁ হ্যাঁ, কবি কবি কণ্ঠহার কে? কবি কণ্ঠহার, দেখেন কবি কঙ্কন, তারপর হচ্ছে আমরা দেখলাম যে কবি কঙ্কন, কবি রঞ্জন, আর একটা হচ্ছে কবি কণ্ঠহার। কণ্ঠহার কে বলেন তো, নাম মনে আছে? কণ্ঠহার হচ্ছে ওই যে, ভাই রঞ্জন ভাই ভারতচন্দ্র না ভাই? না ভারতচন্দ্রটা তো হলো আপনার রায়, ভারতচন্দ্র রায় গুণাকর। ও রায় গুণাঙ্কর, রায় গুণাঙ্কর, জি হ্যাঁ, ভাই। দেখেন ভারতচন্দ্র রায় গুণাকর, এটা হচ্ছে ভারতচন্দ্রের উপাধি। কবি কঙ্কন, কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, ওই যে রঘুনাথ, রঘুনাথ উপাধি দিছে। আর কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার হচ্ছে এই যে আহ মৈথিলী কোকিল কার কার উপাধি? এটা নামটা হচ্ছে মনে, এটা হচ্ছে বিদ্যাপতি, বিদ্যাপতি। বিদ্যাপতি হয়তো। হ্যাঁ হ্যাঁ, বিদ্যাপতি। কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার হচ্ছে বিদ্যাপতি। তাকে বলা হয় অভিনব জয়দেব। অভিনব জয়দেব মানে তার সাথে জয়দেবের একটা মিল আছে। তো আমরা এটা সামনের দিকে কথা বলবো, আমরা এখনো বিদ্যাপতিকে নিয়ে কথা বলি নাই। তো এইভাবে একটু লিঙ্ক করবেন, তাহলে খেয়াল করেন। কবি রঞ্জন, রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেন, যিনি আহ, যিনি মঙ্গল কাব্যের, কালিকা মঙ্গলের শ্রেষ্ঠ লেখক। কবি কণ্ঠহার হচ্ছে বিদ্যাপতি, উনি ভ্রুজবুলি ভাষায় কাব্য রচনা করত, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী রচনা করত। আর কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, উনি কোন মঙ্গল কাব্যের কাব্য দ্বারা শ্রেষ্ঠ কবি বলেন তো? কবি কবি মুকুন্দরাম চক্রবর্তী কোন ভাই একটু কাব্য আবার ধারার? বলেন। কবি মুকুন্দরাম চক্রবর্তী কোন কাব্য ধারার প্রধান কবি, শ্রেষ্ঠ কবি? বৈষ্ণব পদাবলী ভাই। কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম। এখন উনি কোন কাব্য ধারার কবি? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গল। হ্যাঁ, চণ্ডীমঙ্গল। এখন বলেন, আমরা একটু পিছন থেকে একটু রিভিশন দেই। লক্ষিন্দারের, লক্ষিন্দারের আপনার স্বর্গীয় নাম কি ছিল জানেন? অনিরুদ্র, এটা মনে রাখেন। অনিরুদ্র ছিল লক্ষিন্দারের স্বর্গীয় নাম। মানে সেই স্বর্গে আপনার তো ইয়া হিসাবে ছিল, দেবতা হিসাবে ছিল, তো তার স্বর্গীয় নাম হচ্ছে অনিরুদ্র। তিনি চাঁদ সদাগরের ঘরে জন্ম নিছে। আর বেহুলার নাম ছিল উষা, বেহুলার স্বর্গীয় নাম ছিল উষা।
আর অনিরুদ্ধ ছিল আপনার মনসা ইয়ার ওই যে মনসামঙ্গল কাব্যধারা সেই লক্ষিন্দরের স্বর্গীয় নাম। এখন এখানে একটা বলেন যে বিবা রাতে খাইবা ভাতার, এটা কার ডায়লগ? মানে কোন কোন মঙ্গল কাব্যের ডায়লগ এটা, উক্তি বলতে পারবেন? বিবা রাতে খাইবা ভাতার, এটা তো আপনাদের মনে থাকার কথা। এটা হচ্ছে ওই যে দেবী মনসা, মনসা আইসা আপনার বেহুলাকে শাপ দিছে, বিবারাতে খাইবা ভাতার, মানে তোমার বাসর ঘরে তুমি কি জামাইরে মেরে ফেলবা। ওই যে বেহুলার চুল দিয়ে একটা সাপ উঠছে, ওইটা লক্ষিন্দরের কি করছে আপনার আহ, সবল মারছে, মানে তার স্বামী মারা গেছে, তখন সে অভিশাপ, মানে সকালবেলা আইসা বেহুলাকে অভিশাপ দিছে যে বিবারাতে খাইবা ভাতার, এটা হচ্ছে দেবী মনসার উক্তি। এবার বলেন মধ্যযুগের সবচাইতে প্রতারক চরিত্র কার? মধ্যযুগের সবচাইতে প্রতারক চরিত্র, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। এটা আমি বলছিলাম, ভুলে গেছেন। মধ্যযুগের সবচাইতে প্রতারক চরিত্র হচ্ছে আপনার ওই যে মুরারি শীল, যে কালকেতু, কালকেতু যখন দেবীর স্বর্ণ নিয়ে মুরারি শীলের কাছে গেল যে বলো তো, দেখো তো এগুলা মানে কি এগুলা কি ভালো নাকি মানে খারাপ, মানে এই স্বর্ণগুলা কি তোমার আপনার ইয়ে কিনা, জালি কিনা, ভালো আছে কিনা, এটা যেটা এটা বোঝার জন্য ওই যে মুরারি শীলের কাছে গেল। পরে মুরারি শীল তারে বুঝাইলো যে স্বর্ণগুলা খাঁটি না, এগুলা 24 ক্যারেটের স্বর্ণ না। তখন এবার বললো যে এগুলো তো আমাকে দেবী চণ্ডী দিছে। তখন এবার ও ঘুরে গেছে। প্রতারক মুরারি শীল বুঝছে যে হায় হ্যাঁ, আমি তো এখন ওরে ভুল বোঝানো যাবে না। মানে ও ওই যে চণ্ডীর, দেবী চণ্ডী যেই স্বর্ণগুলা দিল, কাকে দিল? ওই যে আপনার ইয়া ওর নাম হচ্ছে কি কালকেতু, কালকেতু তো মূর্খ লোক। হ্যাঁ, তো এখন মানে ও ও একটু বুদ্ধিশুদ্ধি নাই এরই, তো ওকে ঠকাইতে চাইছিল প্রতারক মুরারি শীল। তাহলে মধ্যযুগের সবচাইতে ষড়যন্ত্রকারী চরিত্র কার? জি ভাই। ভারদত্ত। ভারদত্ত হচ্ছে মধ্যযুগের সবচাইতে আপনার কি বলা যায় মানে ষড়যন্ত্রকারী, যিনি ওই যে প্রজা প্রজাদেরকে অত্যাচার করত, কালকেতুকে ভুল বুঝাইতো, ভুল বুঝে অত্যাচার করত, এবং পরে আবার কালকেতু যখন বিষয়টা ধরে ফেলছে, এরপর ওখান থেকে যাইয়া ওই যে আপনার কলিঙ্গরাজকে, কলিঙ্গরাজকে সে বুঝাইছে যে কালকেতু তো ওখানে গুজরাটে অনেক কিছু করতেছে, হ্যাঁ তুমি তোমার সেনাপতি পাঠাও। সেনাপতি এসে কালকেতুকে বন্দি করে ফেলছে। এটা হচ্ছে ষড়যন্ত্র। এখন খুব ডিপের একটা প্রশ্ন আছে যে চণ্ডীমঙ্গল কাব্যের আমাদের যে মুকুন্দরাম চক্রবর্তী, উনি কার অত্যাচারে তার নিজ গ্রাম ছাড়ে, বলতে পারবেন? এটা খুবই ডিপ প্রশ্ন, এরকম প্রশ্ন আসলে বেদিক হয়ে যাওয়ার মতো ভালো হবে। ওই যে দিহিদার মাহমুদ শাহ, মাহমুদ, দিহিদার মাহমুদ মানে যে খাজনা তোলে, সে সে এই যে ওদের উপর অত্যাচার করতো কবি মুকুন্দরাম চক্রবর্তীদের উপর। মানে তারা সে সে আপনার রশি দিয়ে আপনার কোনাকুনি জমি মাপতো। মানে জমি হচ্ছে কম, কিন্তু কোনাকুনি জমি মাপলে জমির ইয়া হয়ে যাবে না, জমির দৈর্ঘ্য বেড়ে যাবে না। তো ও পাশাপাশি দৈর্ঘ্য প্রস্থ বরাবর না মাইপা ও কোনাকুনি মাপতো। ঠিক আছে, মাইপা এইভাবে কৃষকদেরকে ঠকাইতো, জোর করে খাজনা নিত, জুলুমবাজি করত ওই রাজার ছত্রছায়ায় থাইকা। এর নাম হচ্ছে ডিহিদার মাহমুদ। তার অত্যাচারে মুকুন্দরাম চক্রবর্তী তার নিজ গ্রাম ছেড়ে আসছে। এবং ভাই কি নাম ভাই, আবার একটু বলবেন ভাই? ডিহিদার মাহমুদ, দিহিদার। হ্যাঁ ডিহিদার, ডিহিদার মাহমুদের অত্যাচারে সে চলে আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুকুন্দরাম চক্রবর্তীকে বর্তমান যুগের কোন কবির সাথে মিলানো হয় জানেন? মানিক বন্দ্যোপাধ্যায়। ঔপন্যাসিক মানিক মানিক বন্দ্যোপাধ্যায় যেমন সমাজের দুঃখ দুর্দশার কথা আহ, তার লেখনীতে নিয়ে আসতো, ঠিক এইভাবেই মুকুন্দরাম চক্রবর্তীও দুঃখ দুর্দশার কথা এবং সমাজের ছোট ছোট চরিত্রগুলাকে, উপন্যাসগুলাকে খুব সামাজিক উপন্যাসের রূপ দিত। আর এখানে চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দরাম চক্রবর্তীও যদি আমাদের আধুনিক যুগে থাকতো, তখন উনি আসলে ঔপন্যাসিক হইতো এবং খুব ভালো মানের
তার সাথে মিল ছিল হুমায়ুন আহমেদ ওদের সাথে না, মানিক বন্দ্যোপাধ্যায় ওই যে পদ্মা নদীর মাঝি লেখছে, এরকম চরিত্রগুলা সে ফুটিয়ে তুলছে। সমাজের দরিদ্রদের নিষ্পেষিত জেলেপল্লীর যে সকল আপনার নির্যাতনগুলা, এই যে কবির উপর দিহিদার যে নির্যাতন করছে, এই জিনিসগুলো এখানে ফুটে উঠছে। তো এখানে কবি কঙ্কন উপাধি কে দিছে বলেন? এগুলা সব ইম্পর্টেন্ট যা যা বলতেছি। এখন এখানে ভাই রঘুনাথ দিছে মনে হ্যাঁ, হয়। রঘুনাথ জমিদার রঘুনাথ। আর কবি মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় দুঃখ বর্ণনার কবি, তাকে বলা হয় দুঃখ বর্ণনার কবি, এটা মনে রাখিয়েন। আচ্ছা, এখন বলেন, আমরা ধর্মমঙ্গল পড়ছিলাম, বলেন যে ধর্মমঙ্গলের আদি কবি কে? খুব ইম্পর্টেন্ট এটা। ময়ূর ভট্ট, হ্যাঁ ময়ূর ভট্ট। এখন বলতে পারবেন যে তার কাব্যগ্রন্থের নাম কি? তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে হাকন্দ পুরাণ, এটা মনে রাখেন, হাকন্দ পুরাণ, এটা ইম্পর্টেন্ট। আর ওখানকার ওখানকার আপনার মানে বিখ্যাত কবি কে ধর্মমঙ্গল কাব্যের? জানেন? ওখানে দুইজন বিখ্যাত কবি আছে, একজনের নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী ও গণরাম চক্রবর্তী, তবে বিখ্যাত কবি বলা হয় গণরাম চক্রবর্তীকে। তাহলে এখানে মনে রাখবেন যে ধর্মমঙ্গল কাব্যের আপনার বিখ্যাত কবি হচ্ছে গণরাম চক্রবর্তী, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখেন যে ধর্মমঙ্গল কাব্যের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখলেই ভালো, তিনটা মনে রাখলে ভালো, যে ময়ূর ভট্ট হচ্ছে আদি কবি, তার কাব্যের নাম হাকন্দ পুরাণ, আর এখানকার সবচাইতে বিখ্যাত কবি হচ্ছে গণরাম চক্রবর্তী। আচ্ছা, আমরা একটু পিছনের দিকে গেলাম। তা আমরা ছিলাম আপনার কালিকা মঙ্গলে, কিছুক্ষণ আগে কালিকা মঙ্গল আমরা পড়ছিলাম। তাহলে এখন আমরা চেষ্টা করবো যে পড়াটা এখানেই যতটুকু পারি এখানে একটু ব্যাক দেওয়ার জন্য, যে কালিকা মঙ্গল কাব্যের আদি কবি কে? কবি কঙ্ক। বিখ্যাত কবি কে? রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের রামপ্রসাদ সেনের উপাধি কি? সবাই এইভাবে বলেন তাহলে মনে থাকবে, স্লাইডে আছে কিন্তু এটা। কবি রঞ্জন, হ্যাঁ। এবার তাহলে এবার আমরা যদি বলি যে আপনার বিদ্যাসুন্দর যেই কাব্য, মানে আহ, আহ, কালিকা মঙ্গল কাব্য, এখানে আমাদের যে সাবিরিদ খান, এই সাবিরিদ খান এখানকার বিখ্যাত কবি, তার আরেকটা বিখ্যাত গ্রন্থের নাম আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওইটার নাম বলেন। রসুল বিজয়, হ্যাঁ আপনার। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের এখানকার আপনার কালিকা মঙ্গল কাব্যের জন্য, এতটুকু পড়লেই হবে। এবার হচ্ছে অন্য মঙ্গল কাব্য। তো শিবায়ন কাব্য স্বয়ং শিবই নায়ক, তাহলে খেয়াল করতে হবে এখানে শিবায়ন কাব্যের স্বয়ং শিব নিজেই নায়ক। চণ্ডী মঙ্গল কাব্যের চণ্ডী কিন্তু নায়ক ছিল না। তাহলে শিবায়ন মঙ্গল কাব্যের শিব নিজেই নায়ক, কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। তাহলে খেয়াল করেন যে শিবমঙ্গল কাব্যের প্রথম কবি কে জানেন? প্রথম কবি মানে আদি কবি রামকৃষ্ণ রায়, এটা মনে রাখেন, যে শিবায়ন মঙ্গল কাব্যের শিবী নায়ক, আদি কবি হচ্ছে রামকৃষ্ণ রায়। আর আর এই ধারার প্রথম কাব্য হচ্ছে দ্বিজ রচিত, এই ধারার প্রথম কাব্য দ্বিজ রচিত মৃগলুব্ধ হচ্ছে এখানকার প্রথম রচিত। এখন এই জিনিসটা এখানে বেশি আসবে না। আমরা মানে শিবায়ন কাব্যের স্বয়ং শিবী নায়ক, আর এখানকার কবি হচ্ছে মানে মানে এখানকার বিখ্যাত সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য, তিনি লেখছে শিব মঙ্গল কাব্য। তার শিবায়ন বা শিব সংকীর্তন সবচাইতে জনপ্রিয় শিব। আচ্ছা, তাহলে দেখেন শিবায়ন বা শিব সংকীর্তন, তাহলে দেখেন যে শিব মানে শিবমঙ্গল কাব্য ধারার আদি কবি হচ্ছে রামকৃষ্ণ রায়।
রামকৃষ্ণ রায় হচ্ছে শিবমঙ্গল কাব্যের আদি ধারার কবি বা প্রথম কবি রামকৃষ্ণ রায়। আর শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর, তার মানে দুটাই রাম দিয়ে, একটা রামকৃষ্ণ রায় আর একটা হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। তার রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে শিব সংকীর্তন বা শিবায়ন। এবং শিব মঙ্গল কাব্য সম্বন্ধে আমাদের এতটুকু জানলেই আশা করি হয়ে যাবে। এবার বাকি মঙ্গল কাব্যগুলা এগুলা দিছে এখানে। শীতলা মঙ্গল কাব্য মনে রাখতে পারেন, একবার চোখ বুলিয়ে নিতে পারেন, এখান থেকে হয়তো বা বেশি আসবেন না। নিত্যানন্দ চক্রবর্তী আদিকবি, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে মানে বল্লভ বা মানিকরাম গাঙ্গুলি। একটু এমনি মনে রাখবেন, এগুলা এমনি একটু পড়ে যাবেন। এবার হচ্ছে ষষ্ঠীমঙ্গল কাব্যের লৌকিক দেবী, তাকে নিয়ে ওই যে মানে সে হচ্ছে পুরাণে কোনো অস্তিত্ব নাই, মানুষের মুখে মুখে তৈরি হয়েছে। শিশু রক্ষী যাত্রী রূপে আচ্ছা ষষ্ঠী দেবীর কল্পনা করা হয়েছে। এটা খুব একটা লাগবে না, এগুলো এমনি একটু দেখিয়েন। সারদা মঙ্গল কাব্যটা একটু দেখিয়েন, সারদা মঙ্গল। বিদ্যা ও চারুকলার অদিষ্ট দেবী, তাহলে বিদ্যা ও চারুকলা, যে আঁকাআঁকি করে বিদ্যার দেবী, অদিষ্ট দেবী সারদা বা সরস্বতীর কাহিনী। তাহলে দেখেন সারদা মঙ্গল হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তাহলে বিদ্যা বা চারুকলার দেবী সরস্বতী কাহিনী অবলম্বন হচ্ছে সারদা মঙ্গল। কবি হচ্ছে দয়ারাম এবং তার কাব্য হচ্ছে সারদা চরিত্র। তাহলে কবি হচ্ছে দয়ারাম, তার কাব্য হচ্ছে সারদা চরিত্র। আর এখানে বলা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি আছে, তার কথা আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। স্বভাব কবি কে বলতে পারবেন? যে স্বভাব কবি, এটা এটা আসছে পরীক্ষায়। স্বভাব কবিকে চণ্ডীমঙ্গল কাব্যের যে অপশন দিলে মনে হতে পারে। অপশন ছাড়া মনে রাখতে হবে, বুঝছেন? এগুলো মনে রাখতে হবে অপশন ছাড়া। আপনি যখন রিটেনে দিবেন, সাহিত্য অংশ থেকে শর্ট কোশ্চেন অ্যান্সার করবেন, তখন তো আপনার এগুলো মুখস্থ বলতে হবে, মুখস্থ লিখতে হবে, ওখানে তো আর অপশন থাকবে না। এই জন্য অপশন চিন্তা বাদ দেন। অপশন চিন্তা বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা ডাইরেক্ট যাতে অপশন ছাড়া বলতে পারি সেই চিন্তা করতে হবে, বুঝছেন? মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার আসবেই, গুরুত্বপূর্ণ, ওগুলো তো অপশন খোঁজার দরকার নেই। এবং আমরা অপশন ছাড়া আপনাদেরকে নিয়ে আমরা অনেক প্ল্যানিং আছে, যা আপনাদের কাউকে আমরা দেব, যে হৃদয় ভাইকে, যে ধরেন আমি আর আরেকজন এবার প্রশ্ন করবে, এরপর বাকিরা তো প্রশ্ন তো এবার করবে না, তখন ওনাদেরকে আমরা দায়িত্ব দেব যে আপনারা ধরেন হৃদয় ভাইকে দিলাম, যে আপনি মধ্যযুগ থেকে বা এই জায়গাটা থেকে এতজন কবি থেকে আপনি অপশন ছাড়া শুধু গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো আসে বারবার রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায়, ওগুলো অপশন ছাড়া শর্ট কোশ্চেনের মতো প্রশ্ন করেন, গ্রুপে দিয়ে দিবেন, আমরা অপশন ছাড়া উত্তর লেখা দিয়ে দেবো। এইভাবে পরে রিভিশন দিতে হবে, বুঝছেন? এটাই তো বলি যে অ্যাক্টিভ যদি থাকে সবাই, তাহলে তো অনেক কাজ করা যায়। ওই যে দেখেন না, সদর জন্য উপদেষ্টা, সবাই অ্যাক্টিভ থাকলে অনেক কাজ করা যাবে, আর অ্যাক্টিভ না থাকলে তো সমস্যা। ঠিক আছে, লোভে পড়ে গেলে ঝামেলা। তো এইখানে আপনাদেরকে বলতেছি যে আপনারাও যদি অ্যাক্টিভ থাকেন, সবাই যদি অ্যাক্টিভ থাকেন, ৩-৪ জন ৫-৬ জন, তাও অনেক ভালো কাজ করা যায়। এই যে আজকে আপনার কথা মতো আমি এটা মাথায় আসলো যে এইভাবে তো করা উচিত, লাইনটা মনে হয় কেটে যাবে, যে এইভাবে তো করা উচিত যে আমরা অপশন ছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনিও দিবেন, হাবিবা বিতি হবে, আপনাকেও দিলাম, যে আপনার একটা দায়িত্ব দিলাম যে আপনি অপশন ছাড়া প্রশ্নগুলো তুলে আনেন। আপনাকে পুরো বইয়ের দায়িত্ব দেওয়া হবে না, একটা অংশের দায়িত্ব দেওয়া হবে, হৃদয় ভাইকে আরেকটা অংশের দায়িত্ব দেওয়া হবে। তখন এবার তখন কি হবে যে আপনি নিজেও পরীক্ষা দিবেন, তখন হবে কি ৫-৬ জন সবাই পরীক্ষা দিবে, মানে বইটাকে ভাগ করে করে দিব। ধরেন যে ৫ জনের দিলাম, ৫ জনের ৫টা অংশ দিলাম, সবাই প্রশ্ন করবেন, সবাই পরীক্ষা দিবেন। এটাই হচ্ছে, এইভাবে করলে মনে থাকবে এগুলো। এই যে দেখেন না, বারবার ভুলে যেতেছেন। ঠিক আছে, তো মনে রাখবেন যে স্বভাব কবি বলা হয় দ্বিজ মাধবকে। তো দ্বিজ মাধব হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম স্বভাব কবি। তো এটা মনে রাখবেন, প্রথম স্বভাব কবি হচ্ছে দ্বিজ মাধব, আর তার রচিত কাব্যের নাম হচ্ছে সারদা মঙ্গল। এখন এই সারদা মঙ্গল কাব্যের দেবীকে দেবী সারদা, মানে সরস্বতী। সরস্বতী দেবী কিসের দেবী? বিদ্যার দেবী বা চারুকলার অধিষ্ঠ দেবী। দেখেন না, হিন্দুরা ওই যে সরস্বতী পূজার সময় বই যেটা কঠিন ওইটা নিয়ে সরস্বতীর পায়ের নিচে রাখে। ঠিক আছে, তো বিসিএস এর বই মনে হয় সবগুলো নিয়ে পায়ের নিচে না রাখে মনে হয়। তো দেখেন
যে এটা হচ্ছে সারদা মঙ্গল কাব্যর মূল বিষয়। আর এই সারদা মঙ্গল কাব্য, এই চণ্ডী মঙ্গল কাব্যের একজন কবি এই যে দ্বিজ মাধব, উনি আবার সারদা মঙ্গল কাব্য লিখছেন। ঠিক আছে, তাহলে এটা এই দিক দিয়ে মনে রাখতে হবে। দ্বিজ মাধব হচ্ছে আমাদের স্বভাব কবি। তাহলে বলেন তো বাংলা সাহিত্যের নাগরিক কবিকে, প্রথম নাগরিক কবি বলেন? ভারতচন্দ্র ভাই। হ্যাঁ, ভারতচন্দ্র রায় গুণাকর। আচ্ছা, গঙ্গাষ্টক এবং নগাষ্টক কে লিখছে? এটা খুব ইম্পর্টেন্ট। ভারতচন্দ্র রায়। হ্যাঁ, ভারতচন্দ্র রায় গুণাকর। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু এই স্লাইডটা থেকে আমরা বের হয়ে যাই, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, যেগুলো আমরা এর আগে এগুলো আলোচনা হয়েছে। ঠিক আছে, এগুলো আপনারা জানেন সবগুলা। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র ফুল্লরা, এটা সবাই জানেন। সবচাইতে ষড়যন্ত্রকারী খল চরিত্র বারুদত্ত। ঠক বা প্রতারক চরিত্র মুরারি শীল। এগুলো আপনারা সবাই জানেন, এবং এগুলো নিয়ে আমরা কেন তারা ঠক, কেন তারা আপনার ফুলুরা কেন প্রতিবাদী। হ্যাঁ, মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ চরিত্র বা পুরুষ, মানে যদি বলে যে মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সদাগর, কিন্তু যদি নারী মেনশন করে দেয় তখন ফুলুরার কথা আসবে। কিন্তু যদি প্রশ্নটা এইভাবে হয় মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী চরিত্র কে, সেটা হচ্ছে চাঁদ সদাগর। আর যদি নারী বলে দেয় তাহলে ফুল্লরা। মাথায় রাখবেন, এখানে প্যাচ আছে, এই প্যাচের মধ্যে পড়া যাবে না। আচ্ছা, তো এরপরে আমরা এখানে আমাদের একটা স্লাইড দেখা যাচ্ছে, আজকে আমাদের এটা শেষ, মানে মঙ্গল কাব্যটা। তো মঙ্গল কাব্যের, মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। স্ক্রিনশট দিয়ে নেন। সারদা, এই চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর হচ্ছে এখানকার আপনার চরিত্র। চণ্ডীমঙ্গল কাব্যের মানিক দত্ত আদি কবি, মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে শ্রেষ্ঠ কবি। অন্নদামঙ্গল কাব্যের ভারতচন্দ্র শ্রেষ্ঠ কবি ও ভারতচন্দ্র। ময়ূর ভট্ট ধর্মমঙ্গল, আর আপনার শ্রেষ্ঠ কবি গণরাম চক্রবর্তী। শিব মঙ্গল হচ্ছে রামকৃষ্ণ রায়, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। কালিকা মঙ্গলের আদি কবি কবি কঙ্ক, শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, অন্তত আর কোনো কিছু মনে রাখতে হলে এটা মনে থাকতে হবে, কারণ এখান থেকেই প্রশ্নগুলা একটু বেশি আসে। তো এই ছিল আমাদের মঙ্গল কাব্যের আমাদের পড়া, এবং এখানে যতগুলো স্লাইড দেওয়া হইলো, আর আমি আজকে বা এর পূর্বের বিষয়গুলোতে আমরা যতটুকু পর্যন্ত আমরা বলছিলাম বিভিন্ন সময় আমরা যে পরিমাণ আলোচনা রাখছিলাম, আশা করি